সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, এবং আজকে একটি নতুন অধ্যায় আমি শুরু করতে যাচ্ছি, পঞ্চম অধ্যায়। আমরা আজকে দেখি আমাদের ক্লাসে আজকে কি আছে, এবং আশা করছি তোমরা সবাই যারা পৌরনীতি ও সুশাসন আছে, মানবিক বিভাগের শিক্ষার্থীরা যারা, তারা সবাই আছো এবং তোমরা খুব মনোযোগ সহকারে আজকে ক্লাসটি করছো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখে নিই আজকে ক্লাসের শিক্ষণফল কি, অর্থাৎ আজকে ক্লাস শেষে আমাদের শিক্ষার্থীরা অধিকার কি তা বলতে পারবে, অধিকারের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। আজকে আমাদের ক্লাসের শিক্ষণফল মূলত দুটি। তারপরে আমি আজকে পাঠ পরিকল্পনা বলছি শিক্ষার্থীরা। আজকের আমাদের এই ক্লাসটি, এই সম্পূর্ণ ক্লাসটা আমি কিভাবে সাজিয়েছি সেটার একটি পরিকল্পনা। প্রথমেই আমি ক্লাসটি যেভাবে শুরু করি, আমাদের বিগত ক্লাসের রিক্যাপ থাকবে, বিগত ক্লাস নিয়ে আমরা কি পড়লাম সেটা দেখার একটু চেষ্টা করব। তারপর আজকের যে আমাদের লার্নিং আউটকাম আছে, শিক্ষণফল আছে, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। তারপরে আজকের ক্লাসের ভেতরের বিষয় নিয়ে আমি একটু মূল্যায়ন করব, অর্থাৎ একটি প্রশ্ন থাকবে বা কিছু প্রশ্ন থাকবে যেটির উত্তর তোমরা খুব সুন্দর করে দাও, এবং আজকেও সেটি থাকবে, অবশ্যই বাড়ির কাজ থাকবে। এবং শেষে যেটি আমি চেষ্টা করি যে আমাদের এই যে পড়ালেখার ছাড়াও পড়ালেখার বাইরেও যে বিষয়গুলো নিয়ে একটু কথা বলার, সেগুলো আমরা চেষ্টা করব। লাস্টে দেখো আমরা এখানে থিঙ্ক আউট অফ দ্য বক্স একটু চিন্তা করার চেষ্টা করছি, এবং আমরা সেখান থেকে তোমাদেরকে কিছু পরামর্শ অথবা কিছু যেগুলো তোমাদের পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ, অর্থাৎ সুনাগরিক হিসেবে বা বিশ্ব নাগরিক হিসেবে তোমাদের গড়ে তুলবে। এটা হচ্ছে আজকে আমাদের মূলত পাঠ পরিকল্পনা। আমরা তাহলে আমাদের পাঠ পরিকল্পনা অনুযায়ী প্রথমে আমরা বলছি, বিগত ক্লাসগুলো আমরা একটু দেখবো। আমরা কয়েকজন শ্রেণী শিক্ষক তোমাদের সাথে পরিণতি সুশাসন নিয়ে আলোচনা করছি, এবং আমি যদি প্রথম অধ্যায়ের পাঠ বিগত গুলা দেখি, তাহলে তোমরা খেয়াল করে দেখো যে আমাদের যেটি একেবারে প্রথম, একেবারে ভেরি বিগিনিং ক্লাসে যেটি ছিল, তোমাদের সিভিক্স এবং গুড গভর্নেন্সকে আমরা একটু পরিচয় করে দেওয়ার চেষ্টা করলাম, এবং তার সাথে কোর্স প্ল্যানের কি ছিল তোমরা নিশ্চয়ই মনে আছে যে তোমাদেরকে আমরা একটা গল্পে গল্পে বলার চেষ্টা করেছিলাম যে আমরা টোটাল এই সিভিক্স এবং গুড গভর্নেন্সে কি পড়বো এবং কেনই আমরা সিভিক্স পড়বো, এটা নিয়ে আমরা প্রতি ক্লাসেই কথা বলছি, এবং প্রথম ক্লাসটা ছিল একটু বিস্তারিত, অর্থাৎ অনেক সাবজেক্ট আছে, তার ভেতরে সিভিক্সটা কেন। এবং বরাবরের মতো আমি প্রথম ক্লাস থেকে শুরু করেছিলাম আমাদের যে একটু আমরা পড়ালেখার পাশাপাশি যে বললাম মানুষ, অর্থাৎ সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য যে কিছু কাজ দরকার স্টুডেন্টশিপের বাইরে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। তার পরবর্তীতে ক্লাসে আমরা যেটা চেষ্টা করেছিলাম, সুপ্রিয় শিক্ষার্থীরা, রিলেশন অফ সিভিক্স এন্ড গুড গভর্নেন্স উইথ আদার ব্রাঞ্চেস অফ নলেজ, এটি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি, এবং এটি আজকে বলছি কেন, আমরা প্রথম অধ্যায়টা আজকে শেষ করে দিব, এবং তোমাদের জন্য সারপ্রাইজ একটা টেস্ট আছে, আমরা যেটাকে পপ টেস্ট বলি, অবশ্যই তোমরা দেখবে, এবং সেটি এখন না, একটা নতুন বিষয়ের মাধ্যমে, সেটা আমরা একটু পরে তোমাদের সাথে এটি আমরা বলবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা চেষ্টা করেছিলাম, তোমরা খেয়াল করো যে জ্ঞানের বিভিন্ন শাখা, অর্থাৎ সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে জ্ঞানের, বিশেষ করে আমরা সিভিক্স এবং গুড গভর্নেন্সের একটা তুলনা করার চেষ্টা করেছিলাম, এবং সেখান থেকে আমাদের হোমওয়ার্ক ছিল, এবং তোমরা অনেকেই সেই হোমওয়ার্কটা আমাদের কাছে পৌঁছিয়েছো মেইলের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে। সেখানে তোমরা খেয়াল করে দেখো আমরা বিশেষ বিশেষ কয়েকটা শাখার সাথে তুলনা করেছি, এবং বাকি যে শাখাগুলো আছে আমরা আশা করছি তোমরা যারা স্টুডেন্ট আছো তারা আমাদের চাইতে অনেক বেশি অ্যাডভান্স, এবং তোমরা সেই বিষয়গুলো পড়ে নিচ্ছ। আমরা এখানে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সমাজবিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি, হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ, বিশেষ করে মোটা দাগে কয়েকটা বিষয় সাথে তুলনা করার আমরা চেষ্টা করেছি, সাথে সাথে তাদের সাথে কিছু একটু বৈসাদৃশ্য আছে, সেটিও নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের মূলত। এছাড়াও আমাদের অন্যান্য শিক্ষক স্যাররা যেটা চেষ্টা করেছেন যে সিভিক্স এন্ড গুড গভর্নেন্সের কেন পড়বো, অথবা এর ক্ষেত্রটা কি, অথবা প্রয়োজনীয়তাটা কি, বা এর এরিয়ার গুলা কি, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছেন। অর্থাৎ আমরা প্রথম পত্রের আজকে সমাপ্তি করছি, এবং গতদিন সমাপ্তি করে আমরা যেটা বলছি, তাহলে অবশ্যই একটা আমাদের টেস্ট দেওয়া উচিত। তোমাদের ভিতরে অনেকেই হয়তো আমাদের সাথে যুক্ত, তোমরা খেয়াল করে দেখো যে আমরা গুগল ক্লাসরুম একটা প্ল্যাটফর্ম ব্যবহার করবো এরপর থেকে, এবং আজকে তোমাদের আমরা বিগত ক্লাস বা 4টা ক্লাস থেকে বলে যাচ্ছি, কমিউনিকেশন একটা স্কিল, তোমরা মেইল করো, এবং মেইলের মাধ্যমে আজকেই আমরা গুগল ক্লাসরুমে যুক্ত হব, এবং আমি আজকে চেষ্টা করব ক্লাসের শেষের পরে যত দ্রুত সম্ভব তোমাদেরকে গুগল ক্লাসরুমে অ্যাড করে নেওয়ার জন্য। তার জন্য তোমাদের মেইল আইডিটা দরকার, তোমরা আমাকে মেইল করবে, এবং প্রথমেই আমাদের মেইলটা থাকে, প্রতি ক্লাসে আমাদের শিক্ষক পরিচিতিতে মেইলটা দেওয়া আছে, তোমরা আমাকে মেইল করলে আমি এই গুগল ক্লাসরুমে তোমাদের অ্যাড করে নিব যাদের সিভিক্স এবং গুড গভর্নেন্স আছে। এই গুগল ক্লাসরুমে আমরা একটা এমসিকিউ টেস্ট রাখবো, খুবই সাধারণ। তোমাদের এখানে টেস্ট বলে তোমাদের ভয় পাবার কোনো কারণ নেই। আমরা যে ক্লাসটি করালাম এবং ক্লাসের যে
মূল বিষয়গুলো সেগুলোর উপর ছোট ছোট এমসিকিউ থাকবে এবং সেটা আমরা গুগল ক্লাসরুমে গুগল শিটের মাধ্যমে আমরা বা গুগল কোশ্চেনিং এর মাধ্যমে আমরা সেটা নেওয়ার চেষ্টা করব। সেটা হয়তো আমরা কয়েকদিনের মধ্যেই প্রশ্নটা আমাদের গুগল ক্লাসরুমে যাবে। এর ভেতরে তোমরা যতজন পারো তারা হচ্ছে এই ক্লাসরুমে অ্যাড হয়ে যাও, অর্থাৎ আমাকে মেল করো এবং আমি তোমাদেরকে অ্যাড করে দেই। এবং এগুলার মূল্যায়ন তোমরা জানো যে আমাদের কলেজের যে মূল্যায়ন আছে সেই মূল্যায়নের ভেতরে এটি একটা অংশ এবং এইভাবে আমরা মূল্যায়ন করব। সাথে সাথে আমরা যেটা বলি তোমাদেরকে মেল করতে বলা হচ্ছে এবং তোমরা ফাইল অ্যাটাচ করে আমাদের দিবে এবং এই গুগল ক্লাসরুমে আশা করছি তোমরা যুক্ত হলে তোমাদের মূল্যায়ন প্রক্রিয়াটা আরেকটু বেশি চমকপ্রদ হবে। তাহলে এটাই ছিল আমাদের মূলত বিগত ক্লাসগুলোর যে কথা। সেক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে সবচেয়ে বেশি আরেকটু যদি আমরা বলি যে রাষ্ট্রবিজ্ঞানের সাথে আমরা সম্পর্ক ক্ষেত্রে বলেছিলাম সহোদর, বড় ভাই অর্থাৎ ছোট ভাই, তাদের সাথে অনেক বেশি সম্পর্ক। অর্থাৎ আমরা যে জিনিসটা পড়ছি সেটা যদি আমরা আন্ডারগ্রেড করতে চাই, আমরা যদি অনার্স পড়ি কোথাও, তাহলে সেই বিষয়টা যেটা থাকবে সেটা তোমরা জানো পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সের বিষয়টি অর্থাৎ এখানে অনেক বেশি বিস্তারিত আলোচনা হয় এবং গবেষণা করা হয়। গবেষণা করে একটি রাষ্ট্র, নাগরিক এবং সেখানে আরো যেগুলো অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশনের উন্নতি সাধন অর্থাৎ জনগণ তথা নাগরিকের ভালো বা কল্যাণের জন্য এগুলো ব্যবহার করা হয়। তার সাথে সাথে যে বিষয়গুলো বলেছিলাম, ইতিহাস, হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ, অর্থনীতি আছে, লোক প্রশাসন আছে, এই বিষয়গুলো তোমরা নিশ্চয়ই জেনে নিয়েছো এর মধ্যে। এবং এদের সাথে সম্পর্কটা যুক্ত এই কারণে আমরা প্রথম থেকেই বলছি যে আমরা সবার প্রথমে সামাজিক জীব, তারপরে রাজনৈতিক জীব এবং রাজনৈতিক জীব হিসেবে রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা নেবার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো জানতে হয় যে কোন কোন জ্ঞানের মাধ্যম কোন কোন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার আমরা আজকের আমাদের লার্নিং আউটকামে চলে যাই। অর্থাৎ আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি একটু দেখে তার আগে আমরা কয়েকটা ছবি দেখার চেষ্টা করি। অর্থাৎ আমরা প্রথমবার বলি যে আমাদের চিন্তা শক্তিকে একটু বেশি শানিত করবো, অর্থাৎ আমাদের পাঠ্যপুস্তকে যা আছে তার বাইরেও একটু আমরা চিন্তা করার চেষ্টা করবো। আমরা যে ছবিগুলো দেখছি এগুলো দিয়ে চারিপাশে আমরা একটু চিন্তা করতে থাকি। হ্যাঁ, আমরা এর চারিপাশে একটু চিন্তা করে আমাদের যেগুলো দেখছি তার পাশে আরো কিছু চিন্তা আমরা অ্যাড করতে থাকি। তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি হিউম্যান উইথ রাইটস, এখানে বলছে নো ইউর রাইটস, রাইটস, ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস। এখানে কিছু আমরা শব্দ দেখতে পাচ্ছি। এই শব্দগুলোর সাথে তোমাদের যদি বলি, তোমরা যদি একটু মাইন্ড ম্যাপিং করো যদি, তাহলে এর পাশাপাশি তোমরা কি কি শব্দ তোমাদের আর চলে আসে। এই যে আমি হিউম্যান বলছি, রাইটস বলছি, ডিউটিস বলছি, এবং এই রাইটস ডিউটিস বলার পরে একটি বিষয় তোমাদের মাথায় নিচে চলে আসছে রেসপন্সিবিলিটিস। যখন তোমার রাইটস আসবে, তোমার যখন রেসপন্সিবিলিটিস আসবে, তখন আরেকটা বিষয় চলে আসে ডিউটিজ এর বিষয়টা। এবং আরেকটা বিষয় তোমাদের বলছি যে দেখো, আমরা সবাই বলি যে আমাদের সচেতন হতে হবে, আমাদের জানতে হবে যে আমাদের কি পাওনা আছে এবং সে পাওনার বিপরীতে আমাদের কি কি দেওয়া উচিত। সেখান থেকে তো আমরা যদি মাইন্ড ম্যাপিং করি তাহলে খেয়াল করে দেখো যে পাশাপাশি এই জিনিসগুলো চলে আসে যে আসলে আমরা কি কি পাই, পাওয়ার জন্য কোন কোন আইন কাজ করে। অর্থাৎ আমরা দেশের ভিতরে কোন কোন রাইটস গুলা পাই, দেশের বাইরে গেলে বা দেশের গন্ডি পেরুলো কোন কোন জিনিসগুলো আমাদের ক্ষেত্রে কাজে আসতে পারে। তারা কি একই নামে পরিচিত? দেশের ভেতরে রাইটস গুলা যেভাবে পরিচিতি পায়, দেশের বাইরেও আমি এক দেশের নাগরিক হিসেবে অন্য দেশের নাগরিককে একই পরিচিতি পাই। সেই জিনিসগুলো তোমাদের মাথার ভিতরে যদি আসে তাহলে সেই বিষয়গুলো তোমরা যদি একটু অনুধাবন করো তাহলে আমাদের আজকের এই ক্লাসের টপিকস কি হতে পারবে, কোন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারি। এখানে আরেকটা বিষয় তোমরা একটু দেখো খেয়াল করে, আরেকটি বিখ্যাত কার্টুন আজকের ক্লাস রিলেটেড। ও তোমাদের দেখতে মনে হয় অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমার নিশ্চয় হচ্ছে না। হিউম্যান রাইটস এন্ড হিউম্যান রংস। ও ঠিক আছে, এবার ঠিক করে নিচ্ছি। হিউম্যান রাইটস এবং হিউম্যান রংস। ইয়েস, আমরা হিউম্যান কখনো কখনো কিছু কাজ করে যেটা রাইটস, আবার কিছু রং। এটা একটি হিউম্যান রাইটস একটি খুব ফেমাস একটা কার্টুন, তোমরা ইন্টারনেটেও দেখতে পাবে। অর্থাৎ এই কার্টুন এবং বিগত ছবিগুলা তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের আমাদের টপিকসটা কি। তোমরা নিশ্চয়ই অনুধাবন করতে পারছো শিক্ষার্থীরা। আজকের টপিকস হচ্ছে নাগরিকের অধিকার, কর্তব্য এবং মানবাধিকার, রাইটস অ্যান্ড ডিউটিস অ্যান্ড হিউম্যান রাইটস। আমি প্রথমেই বলছি যে এখানে সবকিছুই আসবে নাগরিক কেন্দ্রিক। আমরা পরিণতি ও সুশাসন পড়ছি, আমরা নাগরিক কেন্দ্রিক যে বিষয়গুলো নিয়ে কথা সেগুলো আমরা এখানে চেষ্টা করব। তাহলে আজকে আমাদের টপিকস নিশ্চয়ই তোমরা সবাই অনুধাবন করতে পেরেছো যে আমরা নতুন একটা চ্যাপ্টার 5 নাগরিকের অধিকার, কর্তব্য এবং মানবাধিকার। এবং আমি প্রথমেই বলে নিই এই চ্যাপ্টারটি একটু চ্যাপ্টারের কলেবর বড় এবং এই চ্যাপ্টারের স্টুডেন্টদের একটু বেশি কষ্ট করতে হয়। অর্থাৎ কিছু বিষয় আমরা দিয়ে দিব বা যে হোমওয়ার্কটা আমরা আজকে থেকে এই চ্যাপ্টারে দিব, এই হোমওয়ার্কটা একেবারে ক্লাস চ্যাপ্টারের শেষ পর্যন্ত চলবে। অর্থাৎ কিছু তোমাদের মেমোরাইজ করতে হবে, যেটা লাস্ট পোরশন আমরা বলছি। দেখো খেয়াল করে দেখো, হিউম্যান রাইটস এর যে পোরশনটা আছে এবং এই যে আমরা হোমওয়ার্কটা দিয়ে দেবো, আগে তোমাদের বলে দেই এটি তোমাদের মুখস্থ করতে হবে। 30টা ধারার শিরোনাম মুখস্থ করলেই হবে। এটা যেমন তোমার পরীক্ষায় কাজে লাগবে তেমন তোমাদের এর পরবর্তী অ্যাডমিশন বলো,
অর্থাৎ তুমি যেখানে যাও না কেন এটি তোমাদের অনেক বেশি তোমাদের কাজে দিবে। তাহলে এই টোটাল ক্লাসে বা এই চ্যাপ্টারে আমরা সবাই সবাইকে সহযোগিতা করব এবং তোমরা এই জিনিসগুলো মেমোরাইজ করবে এবং আমাকে ফিডব্যাক দিবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দুইটা কয়েন দেখতে পাচ্ছি। আমরা প্রথমেই একটি বিষয় বলে দেই যে আমরা ক্লাস করব খুবই আনন্দের সাথে এবং আমরা ইম্প্যাথি করব বিষয়গুলো, এবং ক্লাস শেষে যখন আমরা বইয়ের সাথে এগুলো মিলিয়ে দেখব তখন দেখবো যে আমাদের বিষয়গুলো সবই চলে আসে। তোমরা এখানে নিশ্চয়ই দুটো কয়েন দেখতে পাচ্ছ এবং আমি কার্টেসি দিচ্ছি। কয়েন দুটো আমাদের বিভাগীয় প্রধান ডক্টর খন্দকার মুজাহিদুল হক স্যারের সংগ্রহ থেকে ছবি তোলা এই দুটি কয়েনের। তোমরা এটা দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েন তোমরা দেখতে পাচ্ছ। এখানে 2 আনা কয়েন, নিশ্চয়ই তোমাদের কাছে মনে হতে পারে 2 আনা, হ্যাঁ অনেক, 16 আনা 2 আনা। তো এই কয়েন দুটা আমরা দেখাচ্ছি এই কারণেই, তোমাদের কাছে যদি কোনো এখনকার কয়েন থাকে তাহলে বার করতে পারো। তাহলে সেই কয়েনটা নিয়ে আমি কি বলছি, জাস্ট তোমরা ধরে নাও যে কয়েনের এক পাশ তোমার কাছে যে কয়েনটা আছে 5 টাকা বা 1 টাকার 2 টাকার, সেই কয়েনটা এক পাশে তুমি যদি মানে একেবারে ব্ল্যাঙ্ক পাও, হ্যাঁ একেবারে যদি এক পাশে তুমি যদি একেবারেই বা ঘষেই তুলে ফেলে দাও, একেবারে এক পাশে যদি প্লেন করে ফেলো, তাহলে কি দাঁড়ায় সুপ্রিয় শিক্ষার্থীরা? কি দাঁড়াচ্ছে তোমরা খেয়াল করে দেখো। তোমাদের কাছে একটা কয়েন আছে, সেটি একটি অবশ্যই তার মূল্য আছে, বাট একটা পাশ যদি তুমি স্টপ করে দাও তাহলে কিন্তু সেই কয়েনের মূল্য থাকে না। অর্থাৎ তার বিনিময় মূল্য তুমি যদি নিতে চাও, ওর বিনিময়ে যদি কিছু নিতে চাও সেটাকে হয় না। অর্থাৎ দুপাশটাই সমান তালে থাকতে হয়। ঠিক আমি এই কথাটা কেন বললাম, এবার এই কয়েনের যদি আমি বলি যে এখানে লেখা আছে 2 আনা, 2 আনা যেটি লেখা আছে সে শিক্ষার্থীর, এটাকে যদি ধরো তুমি অধিকার, এবং এই পাশে যে আরেকটি যেটি দেখতে পাচ্ছ সেটাকে তুমি যদি কর্তব্য ধরো, তাহলে কিন্তু ঠিক অধিকার এবং কর্তব্য কয়েনের এপাশ এবং ওপাশ, অর্থাৎ একটি বিষয় আরেকটি বিষয় ছাড়া প্রায় অনেকাংশে মূল্যহীন হয়ে যায়। কেমন মূল্যহীন হয়ে যায়? অর্থাৎ তুমি শুধু অধিকার অধিকার বলছো, অর্থাৎ তোমার হাতের যে কয়েনটা বললাম সে কয়েনটা শুধু এক পাশ তুমি চকচকে করছো, বা এক পাশটা আছে আরেক পাশ নেই, অর্থাৎ কর্তব্যটা নেই, তাহলে কিন্তু একটা কাজ দিবে না। সেটা মূল্য তুমি নিতে যাও, সেটার মূল্য তুমি পাবে না। সে ধাতুর মূল্য তুমি পেতে পারো, বা টাকা হিসাবে বা বিনিময়ের মাধ্যম হিসেবে সেটির আর কোনো সেভাবে দাম থাকে না। তাহলে আমরা বলতে পারি যে এই যে অধিকার এবং কর্তব্য এবং মানবাধিকার পড়ছি, এই অধিকার এবং কর্তব্যের বিষয়টা খুবই জোরালো, অর্থাৎ একজন আরেকজনের পরিবর্তক না, পরিপূরক, অর্থাৎ দুটোই কাজে লাগবে। তুমি একটি বিষয় যখন ভোগ করবে, সাথে সাথে আরেকজনকে ভোগ করার সুবিধাটাও দিয়ে দিতে হবে। এই জন্য আমি এই দুটো কয়েনের ছবির অবতারণা এখানে করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা অধিকার এবং কর্তব্যের বিষয়টা প্রথমেই একেবারে বিগিনিং অফ দিস চ্যাপ্টারে বলে দিলাম যে তারা একেবারেই কাছাকাছি এবং তারা পরিপূরক, অর্থাৎ একটার সাথে আরেকটার সাথে সম্পর্কযুক্ত। এবার আমরা তাহলে বলি যে অধিকারটা কি। আমরা একেবারে প্রথম প্রপঞ্চ ধরে বলি অধিকারটা কি। আমাদের প্রথম শিখন ফল আমরা বলেছি যে এই ক্লাস শেষে অধিকারটা কি সেটি আমাদের শিক্ষার্থীরা বলতে পারবে। আমরা বলছি যে আমরা বইটা পাশে রাখবো, একটা কলম এবং খাতা সামনে রাখবো, আমাদের কিছু লেখা আছে সামনে। আমরা এখানে বলছি অধিকারটা কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, অধিকারটা তোমরা প্রথমেই বলি যে প্রথমেই বলছি ব্যক্তির জীবনের, অর্থাৎ আমরা যে কথাগুলাই বলছি না কেন, দেখো দিন শেষে কিন্তু এক জায়গায় এসে ফিরে আসছি আমরা। কোন জায়গাটা? আমাদের ব্যক্তি, জনগণ তথা নাগরিকের কল্যাণ, এই জায়গাতেই কিন্তু আমরা কি করছি? রাউন্ড করছি। অর্থাৎ সবার মূলে এই ব্যক্তি, জনগণ এবং নাগরিক, এই যে পরস্পর বিষয়, এই বিষয়টার কল্যাণ, অর্থাৎ ব্যক্তি জীবনের পরিপূর্ণ বিকাশের জন্য প্রাপ্ত সুযোগ সুবিধা। হ্যাঁ, সুযোগ সুবিধা পেতে খুব তোমাদের অবশ্যই কষ্ট করতে হয়, সেই জন্য কষ্ট করে পড়তেও হবে একটু তোমাদের সুপ্রশিক্ষার্থী, যেহেতু পেতে একটু কষ্ট করতে হয় সেই জন্য আমি এইভাবে জাস্ট একটু সাজিয়ে নিয়েছি। তাহলে আমরা কি বলছি খেয়াল করে দেখো, যে ব্যক্তি জীবনের পরিপূর্ণ বিকাশের জন্য যে প্রাপ্য সুযোগ সুবিধা, সেটাকে আমরা এক কথায় কি বলছি? অধিকার বলছি। তাহলে তোমরা খেয়াল করে নাও, আমরা যা কিছু বলছি না কেন সবকিছু ব্যক্তিতে ফিরে আসছে, অর্থাৎ নাগরিকে ফিরে আসছে, জনগণে ফিরে আসছে, এবং তাদের পরিপূর্ণ বিকাশ, তার সম্পূর্ণ বিকাশ হওয়া দরকার। আমাদের একটি রাষ্ট্র, একটা অর্গানাইজেশন আছে, যে রাষ্ট্রটি আমাদের পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য কাজ করবে, সেটি বলছে, এবং সেখান থেকে প্রাপ্য সুযোগ সুবিধা। তাহলে এক কথায় যদি আমরা বলি, তোমরা লিখে নাও এটা, যে ব্যক্তি জীবনের পরিপূর্ণ বিকাশের জন্য প্রাপ্য সুযোগ সুবিধা হচ্ছে আমরা কি বলছি? অধিকার বলছি। তাহলে আমরা এতক্ষণ যা বললাম সেটি যদি আমরা দেখি যে মনীষীরা কি বলেছেন, এখানে আমরা যদি একটু একটা মনীষীর বক্তব্যকে তুলে ধরার চেষ্টা করি, তাহলে এখানে দেখো অধিকার হচ্ছে সমাজ জীবনের সেই সকল শর্তাবলী যা ব্যক্তির তার ব্যক্তিত্বে পূর্ণ বিকাশ সাধন করার জন্য দরকার। অর্থাৎ অধিকার হচ্ছে সমাজ জীবনের সেই সকল শর্তাবলী, সেগুলো যদি না থাকে, সেগুলো ব্যতীত ব্যক্তি তার পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য সুযোগ পাবে না। অর্থাৎ এমন কিছু জিনিস লাগবে যার পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য সেগুলো অবশ্যই দরকার। সেগুলো কে দিবে? রাষ্ট্র দিবে, রাষ্ট্রের নামক অর্গানাইজেশন দিবে। এখানে আমরা খেয়াল করে দেখি যে কি বলছে, রাইটস আর ডুস কন্ডিশনস অফ সোশ্যাল লাইফ উইদাউট হুইচ নো ম্যান ক্যান সিক টু বি হিমসেলফ টু হিজ বেস্ট।
একজন হিজ অর হার বেস্টে যদি পৌঁছাতে হয় তাহলে কিছু সুযোগ সুবিধা দরকার। সেই সুযোগ সুবিধাগুলা যে প্রাপ্যতা থাকে সেটি হচ্ছে মূলত অধিকার। তাহলে এটাকে অধ্যাপক লাস্কি বলছে এই কথাটি। তোমরা এর বাইরেও যে সংজ্ঞাগুলো আছে সেগুলা পরীক্ষার জন্য বা জানার জন্য জেনে নিবে। তাহলে আমরা এই কথাটি নিশ্চয়ই বুঝতে পারলাম যে আমরা অধিকার বলতে কি বোঝাচ্ছি। অর্থাৎ এখানে তোমরা খেয়াল করে দেখো, আমি কিছু বিষয়কে বোল্ড করেছি একটু দৃষ্টিতে নিয়ে আসার জন্য। অর্থাৎ কিছু শর্ত আছে, হ্যাঁ, কিছু শর্ত, যে শর্তগুলা কি করবে তোমার ব্যক্তিত্ব অর্থাৎ মানুষের কাছে যাবে এবং তার পরিপূর্ণ বিকাশ সাধন করবে। অর্থাৎ তুমি খেয়াল করে যদি দেখো, তুমি এখন যে লেভেলে আছো, অর্থাৎ তুমি এখন উচ্চ মাধ্যমিক পর্যায়ে আছো এবং এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে আসার জন্য তোমার এই যে ক্লাস 1 টু ক্লাস 10 পর্যন্ত এই যে একটা ধাপে ধাপে যে একটা সিস্টেম, ব্যক্তিত্ব বিকাশ সাধনের জন্য কিছু শর্ত, কিছু ধাপ এই পাড়ি দিয়ে এসে তোমার কিন্তু আজকের এই বিকাশ, এবং এই বিকাশটা আরো বেশি পরিশীলিত হবে যতদিন যাবে। তাহলে সেই সুযোগ সুবিধা তুমি নিশ্চয়ই পেয়ে আসছো। তুমি যদি পেছনের দিকে দেখো, তুমি অনেক সুযোগ সুবিধা পেয়ে পর্যন্ত এসেছো এবং তোমরা বৃত্তি পাচ্ছ, বই পাচ্ছ, একটা অর্গানাইজেশন পাচ্ছ, সেখানে গিয়ে একটা নামে মাত্র একটা ফিস দিয়ে সে সুযোগ সুবিধাটা পাচ্ছ, তারপর বোর্ড পরীক্ষা দিচ্ছ এবং সেখান থেকে তোমরা স্বীকৃতি পাচ্ছ। তাহলে আমরা কি বলি, দেখো তোমার ব্যক্তিত্বের কিন্তু বিকাশ ঘটছে। এর ভিতরে তোমরা কি, অনেকে ভালো রেজাল্ট করে ফেলেছো, অনেকে ভালো লিখতে পারো, ভালো পড়তে পারো, ভালো কমিউনিকেশন স্কিল আছে, অনেকের অনেক ভালো ম্যাথ পারো, ভালো জিকে পারো, অনেক কিছু। তাহলে এই যে ব্যক্তিত্ব বিকাশের জন্য তোমার স্কুল, তোমার কলেজ, তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তোমার অর্গানাইজেশন, সব অর্গানাইজেশন গুলো কাজ করেছে। তাহলে সেগুলো যে সুযোগ প্রাপ্যতা, সেটি হচ্ছে মূলত অধিকার। তাহলে আমরা প্রথমে বলি যে অধিকার হতে হলে আমাদের তিনটা শর্ত তাহলে পূরণ করতে হচ্ছে। তাহলে আমরা দেখে নিই শর্তগুলো কি। অর্থাৎ আমরা বলবো একটা জিনিস সেটি আমার অধিকার, সেটি যদি এই তিনটি শর্ত ফুলফিল করে। অর্থাৎ আমার একটি মনে হলো আমার এটা দরকার, সঙ্গে সঙ্গে যে সেটা আমার অধিকার সেটা কিন্তু না। তোমার মনে হলো যে আমার এখন ব্যক্তিত্বের বিকাশের জন্য গান বাজনা করা উচিত, এবং সেটা কি তাহলে রাত একটাই? হ্যাঁ, না, নিশ্চয়ই দুপুর রাতে তোমার গান বাজনা উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে তোমার মানসিক বিকাশ ঘটানোর জন্য গান বাজনা করাটা তোমার অধিকার হবে না। তাহলে খেয়াল করে দেখো, তাহলে অধিকার হতে হলে তোমার কোন কোন প্রাপ্যতা থাকে, কোন কোন শর্ত থাকে। তাহলে আমরা প্রথমে দেখে নিই। প্রথম শর্ত হচ্ছে মানুষের সামাজিক চেতনাবোধ থেকে উদ্ভূত ক্ষমতা বা দাবি। অর্থাৎ তুমি সামাজিক জীব, সেই সামাজিক জীব হিসেবে তোমার আফল করার জন্য সেই জায়গা থেকে তোমার একটা চাহিদা, তোমার একটা চেতনা, তোমার একটা দাবি, অর্থাৎ তোমার সামাজিক মূল্যবোধ থেকে বা সামাজিক জীব হিসেবে তোমার একটা চাহিদা থাকবে। এটি হচ্ছে অধিকার হওয়ার প্রথম শর্ত। আমরা দ্বিতীয় শর্তটার কথা বলি। দ্বিতীয় শর্তটি হচ্ছে উক্ত ক্ষমতা বা দাবি রাষ্ট্র দ্বারা স্বীকৃত এবং অনুমোদিত। হ্যাঁ হ্যাঁ, তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাকে একটা কর্তৃপক্ষ তোমার সে দাবিটাকে অবশ্যই কি করতে হবে, স্বীকৃতি দিতে হবে। তারপরে কি করতে হবে, অনুমোদন দিতে হবে। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে ফ্যামিলি একটা মিনি স্টেট, এবং পরিবারও দেখবে যে তুমি মনে করো যে তুমি বাড়ির ছোট সদস্য হিসেবে, সবার সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে বড় মাছের মাথাটা খাওয়া তোমার অধিকার। হ্যাঁ, সেটা কিন্তু শুধু বললেই হবে না, সেটা কিন্তু তোমার পরিবারে অর্থাৎ তোমার রাষ্ট্রে সেটা স্বীকৃতি থাকতে হবে। অর্থাৎ তোমার ইমিডিয়েট যে সিনিয়র বড় ভাই, তার স্বীকৃতি পেতে হবে যে না, তোমার এটা তুমি এখন প্রাপ্য। সে যদি বলে যে না, সেটা আজকে আমি নিব, তাহলে কিন্তু সেটা তোমার অধিকার হলো না। তাহলে কি হতো, প্রথমে তোমার সামাজিক মূল্যবোধ থেকে আসতে হবে, যেটি তোমার জন্য ভালো, তোমার একটা দাবি যে না, এটা আমার, কারণ আমি এখানকার ছোট। দ্বিতীয়টা হচ্ছে ওই ক্ষমতা বা দাবি একটি অর্গানাইজেশন অর্থাৎ রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হতে হবে, অনুমোদিত হতে হবে। ঠিক আছে, স্বীকৃতি, অনুমোদন এবং স্বীকৃতি কি, দেখো তোমার ইমিডিয়েট সিনিয়র যে ভাই, সে বললো যে না না না, সেটা পাবে না, সে হাফ হাফ করে তুমি এবং আমি পাবো, তাহলে সেটার একটা স্বীকৃতি তোমার প্রেসিডেন্টের কাছ থেকে লাগবে, প্রাইম মিনিস্টারের কাছে লাগবে, হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য গভর্নমেন্টের কাছ থেকে লাগবে, হ্যাঁ, বা কিছু অর্গানাইজেশনের ভিতর থেকে লাগবে। যেমন আমি প্রথম ক্লাসেই বলেছিলাম, সেটা কি তোমার পিতামাতার স্বীকৃতি লাগবে। হয়তো তোমার মা বলবে যে না, সে ছোট, সেই খাক, তুমি তো বড়, তোমার তো ধৈর্য বেশি, তুমি তো ভাই, তুমি তো বড় ভাই, তুমি তো একসময় তুমি পেতে, এখন তার পাওয়া উচিত। হ্যাঁ, তখন তুমি মায়ের কথাটা মেনে নাও যে হ্যাঁ, সে এখন ছোট, তার আবদারটা এখন পূরণ করা উচিত। তাহলে দেখো, স্বীকৃত এবং অনুমোদন থাকতে হবে। তাহলে খেয়াল করে দেখছো যে অধিকারটা হলে দ্বিতীয় শর্ত কি। অর্থাৎ এটা যদি আমি রাষ্ট্রের ক্ষেত্রে দেখি, যে একটি বিষয় যদি তুমি দাবি করো একটি নির্দিষ্ট ওয়েতে, তাহলে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং অনুমোদিত হতে হবে। শুধু রাষ্ট্র বলতে এখানে রাষ্ট্রের অনেক অর্গানাইজেশন হতে পারে, রাষ্ট্রের বিভিন্ন কাঠামো হতে পারে, রাষ্ট্রের অনেক বিভাগ হতে পারে। আমরা জানি রাষ্ট্রের 3টা বিভাগ, রাষ্ট্র গঠনের 4টি উপাদান, এগুলো তো আমরা জানি। তৃতীয় শর্তটা কি হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা, অধিকারের লক্ষ্য সার্বজনীন কল্যাণ সাধন হতে হবে। থার্ড আমরা কি বলছি, থার্ড কন্ডিশনটা আমরা বলছি, খেয়াল করে দেখো। থার্ড কন্ডিশন হচ্ছে যেটা সবার মঙ্গল হতে হবে। অর্থাৎ ওই যে আমি কি বললাম, তোমার মনে হলো ব্যক্তিত্ব বিকাশ করার জন্য একটা দাবি, আমি গান শুনবো, বা আমার হচ্ছে সাংস্কৃতিক জগতে আমার একটু ঘোরাফেরা করতে হবে, আমাকে প্র্যাকটিস করতে হবে, রাতে একটাই তোমার মনে হলো। হ্যাঁ, সেটা তোমার মাকে বললে, বাবাকে বললে, বা একটা অর্গানাইজেশনকে বললো, তো তারা সেটাকে বাছবিচার করলো এবং তারা ভেবে দেখলো রাতে একটার সময় তো সেটা তোমার কাম্য না। হ্যাঁ, উচ্চস্বরে করলে তোমার
নিজের ঘরের মানুষ আছে, পরিবারের আছে, পাড়া প্রতিবেশী আছে, তোমার তাদের তো অসুবিধা হয়ে যাবে। অর্থাৎ সবার জন্য কি সেটা মঙ্গল? রাত একটার সময় তোমার কোনো কিছু প্র্যাকটিস করা, সেটা তো মঙ্গল না। তাহলে কি সেটা তোমার অধিকার হতে পারে? প্রথম দুটা হলেও লাস্টেরটি যদি না হয়, অর্থাৎ সেটা সার্বজনীন না হয়, অর্থাৎ সবার যদি মঙ্গল বয়ে না নিয়ে আসে তোমার দাবিটি, তাহলে সেটা অধিকার হতে পারে না। হ্যাঁ, তুমি হয়তো বলতে পারো যে ঠিক আছে, সেটা আমার অধিকার, কেন আমাকে দেওয়া হচ্ছে না? তাহলে তোমাকে সেইভাবে, হ্যাঁ, তোমাকে সাউন্ড প্রুফ রুম তৈরি করে নিতে হবে, তাহলে তোমাকে নিশ্চয়ই কেউ বলবে না। সাউন্ড প্রুফ রুম তৈরি করে নেওয়াটাও খুব একটা স্বাভাবিক কাজ না, এবং খুব সহজ কাজ নাও বটে। তাহলে আমরা বলছি, দেখো তোমরা এই বিষয়টা খুব সুন্দর করে একটু মনে রাখো, এবং এইখান থেকে আমাদের পরবর্তী প্রশ্ন থাকবে যে আমরা তিনটা বিষয়কে এখানে উল্লেখ করছি, এই তিনটা বিষয়কে আরো শিরোনাম দিয়ে তোমরা ছোট করে ফেলো। এক হচ্ছে আমরা বলছি যে আমাদের চেতনাবোধ, মানসিক সামাজিক চেতনাবোধ থেকে আমাদের এই দাবিটা আসতে হবে বা একটা দাবি থাকবে। দ্বিতীয়টা বলছি একটি অর্গানাইজেশন বা রাষ্ট্র এটাকে স্বীকৃতি বা অনুমোদন করবে, স্বীকৃতি দিবে এবং অনুমোদনও করবে। দুটো বিষয় লাগবে। আমি স্বীকৃতি দিলাম, তাহলে সেটা কি হয়ে গেল? সেটা তোমার মানবাধিকার হতে পারে, বাট সেটা মৌলিক অধিকার না। অনুমোদন আমি দিলাম না, আমার রাষ্ট্রের সংবিধান সেটাকে অনুমোদন দিল না, বা কোনো লিগ্যাল অর্গানাইজেশন বা লিগ্যাল কোনো ব্যাকগ্রাউন্ড তার নেই, লিগ্যাল ব্যাকআপ নেই, তাহলে সেটা কিন্তু আমরা জোর করে করতে পারবো না। আবার তৃতীয়টা বলছি, সেটা সবার মঙ্গল নিয়ে আসতে হবে, সবার ভালোর জন্য কাজ করতে হবে। অর্থাৎ আমি ওই যে বললাম, কয়েনের এপাশ এবং ওপাশ, তুমি তোমারটা করবে এবং সাথে যেন অন্যেরটা নষ্ট না হয়। তাহলে খেয়াল করে দেখো, এই অধিকারের তিনটি শর্ত যদি আমরা পূরণ করি, তাহলে যে দাবি, যে ক্ষমতা, তাকেই আমরা বলতে পারবো এটা আমাদের অধিকার। তাহলে নিশ্চয়ই এই বিষয়টা আমাদের জন্য, আমাদের দৈনন্দিন জীবন বলো বা আমাদের নাগরিক জীবন বলো, আমাদের জানা খুবই জরুরি যে আসলে আমি যে জিনিসটা দাবি করলাম, আজ থেকে যে জিনিসটা আমি দাবি করব, সেটা আসলে দাবি করলেই যে আমার সেটা ফুলফিল আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কোনো অর্গানাইজেশন বা আমার প্যারেন্টস করবে, সেটার কোনো কারণ নেই। তুমি নিজেই এখন বড় হচ্ছ, তুমি এই তিনটা বিচারে বা তিনটা সেগমেন্টে তুমি নিজেই বিচার করবে যে এটা তোমার করা উচিত কি উচিত না, অর্থাৎ সেটা দাবিটা সবার জন্য মঙ্গল কিনা, সেটা স্বীকৃতি আছে কিনা। তাহলে আমরা খেয়াল করে দেখি সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই তিনটা শর্ত যেন ভালো করে মাথায় রাখি। প্রথম আমরা বলছি ক্ষমতা বা দাবি, যেটা সামাজিক মূল্যবোধ থেকে আসবে, সামাজিক বোধ থেকে আসবে, চেতনাবোধ থেকে আসবে। কোন অর্গানাইজেশন অর্থাৎ রাষ্ট্র সেটাকে স্বীকৃতি এবং অনুমোদন দিবে এবং সবার জন্য ভালো করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো, তাহলে আমরা যে অধিকারের কথা বললাম, তাহলে সেই অধিকারের কিছু বিষয় থাকবে। সে অধিকারের বিষয়টা কি? যে অধিকারের কিছু বৈশিষ্ট্য থাকবে। আমি যেহেতু এই বিষয়টাকে তোমাদের খুব গুরুত্ব দিলাম, তোমরা একটু এই বিষয়টা একটু লিখে নিবে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লিখে নাও। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি তোমাদের বলেছিলাম যে তোমরা একটা এক্সট্রা যে নোট বুক করবে সিভিক্স এন্ড গুড গভর্নেন্সের জন্য, সেখানে যেন অধিকার চ্যাপ্টার এটা খুব সুন্দর করে থাকে, এই তিনটি জাজমেন্ট, অর্থাৎ এই তিনটা প্রশ্নে আমরা বিবেচনায় আনবো যে কোনো বিষয় প্রশ্ন সেটা অধিকার হয় কি হয় না, সেই জন্য এটা সুন্দর করে একটু লিখে দাও। তোমরা একটু সুন্দর করে লিখে নাও। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। এবার আমরা বলি যে অধিকার বললাম যে আমরা এই বিষয়গুলো অধিকার হবে, তিনটা প্রশ্নে আমরা বিচার করলে অধিকার হবে, তার কিছু বৈশিষ্ট্য থাকবে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি যে কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা বলবো যে এটা আমাদের অধিকার, অর্থাৎ কোথা থেকে আসবে। একেবারে প্রথম বৈশিষ্ট্য যেটা বলছি, যেটা অধিকার হওয়ার জন্য একেবারেই প্রযোজ্য, সেটি প্রথমেই বললাম। আমাদের প্রথম শর্তটি কি ছিল? প্রথম শর্তটি ছিল এটা সামাজিক ধারণা হতে হবে, অর্থাৎ আমরা সামাজিক জীব এবং সমাজে বসবাস করার পর, সমাজে বসবাস করতে গিয়ে আমাদের রাজনৈতিক জীব হিসেবে নাগরিক কিছু সুযোগ সুবিধা দরকার, সেই বোধ থেকে এটি আসতে হবে। অর্থাৎ এই সামাজিক ধারণাটি একসময় রাষ্ট্র এটাকে আইনগত ধারণা দিয়ে ব্যাখ্যা করবে বা আইনগত ব্যাকআপ রাখবে। তাহলে এটা কি বলছে? আমাদের সামাজিক বোধ থেকে আসতে হবে, সামাজিক মূল্যবোধ থেকে আসতে হবে, অর্থাৎ এটা সবার জন্য ভালো করে, অর্থাৎ আমাদের সমাজ এবং রাষ্ট্রের জন্য কল্যাণ হয়, সেই জায়গা থেকে আসবে। সেই জন্য প্রথম শর্ত হচ্ছে এটা একটি সামাজিক ধারণা সুপ্রিয় শিক্ষার্থী। তারপরে আমরা দ্বিতীয় একটি শর্তের কথা বলছি, যে শর্তগুলো বলছি যে সুযোগ সুবিধা আমাদের অ্যাকুমুলেশন থাকবে। হ্যাঁ, অর্থাৎ আমরা কি বললাম যে আমাদের মানুষ বা আমাদের ব্যক্তিত্বের বিকাশ, আমাদের বিকাশের জন্য আমাদের কিছু চাওয়া আছে, কিছু পাওয়া আছে, হ্যাঁ, যেগুলোকে আমরা যদি সবগুলো একসাথে করি এবং সেগুলো যদি আমরা সুষ্ঠুভাবে পাই, তাহলে বলতে পারবো যে আমাদের মানসিক বিকাশটা ভালো হবে। আমরা যেভাবে বা আমাদের যে লক্ষ্যে আমরা গড়ে উঠতে চাই, সেই লক্ষ্যগুলো আমরা পূরণ করতে পারবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি বলতে পারি যে আমাদের কিছু সুযোগ সুবিধার সমন্বয় থাকতে হবে, অর্থাৎ স্ক্যাটার্ড হবে না, একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত হবে। একটি সুযোগ পেলে সে সুযোগকে দেখে আমরা আরেকটা সুযোগকে নিতে পারবো। তাহলে আমরা কি বলছি যে এটি একটি
সুযোগ সুবিধার সমন্বয় থাকবে, অর্থাৎ আমরা একসাথে কাজ করবে। আবার একটি বলছি যে এটি কোথা থেকে আসবে, সমাজ কর্তৃক সৃষ্ট হবে, অর্থাৎ ওই যে বললাম প্রথম বৈশিষ্ট্যের সাথে এটি অনেকটা চলে যায়। অর্থাৎ আমরা কি বলছি দেখো, যে আমরা রাজনৈতিক জীব হলে কিন্তু আমরা সমাজে বসবাস করি, এবং আমরা প্রতি ক্লাসেই বলে আসি আমরা যে প্রফেশনাল লাইফে হই না কেন, আমরা কেউ শিক্ষকতা করছি, কেউ ডাক্তারি করছেন, কেউ ইঞ্জিনিয়ারিং করছেন, কেউ বিজ্ঞানী, কেউ গবেষণা করছেন, কেউ অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন, কেউ আমাদের নিরাপত্তা দেখছেন, কেউ আমাদের অন্য বিষয়গুলো দেখছেন, তারা কিন্তু সবাই দিন শেষে সামাজিক জীব, একটা সমাজবদ্ধভাবে বসবাস করে, পরিবারে বসবাস করে, সমাজের কিছু এটিকেট ম্যানার তারা মেনটেন করে, সমাজের কিছু সুবিধা তারা নেয়। তাহলে আমরা কি বলছি যে সমাজ কর্তৃক সৃষ্ট কিছু হতে পারে, অর্থাৎ অধিকারটা আমাদের সমাজ কর্তৃক সৃষ্ট, অর্থাৎ সমাজে বসবাস, একসাথে বসবাস করার জন্য কিছু দাবি, কিছু চাহিদা, যে চাহিদাটা সবার জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে, সাথে সাথে সেটা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং অনুমোদিত হবে। সেক্ষেত্রে এবার আবার কি বলছি, হ্যাঁ এটা বলে দিচ্ছি, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং অনুমোদিত। তোমরা খেয়াল করে দেখো, আমরা যে 3টা শর্ত দিয়ে দিলাম, তো 3টা শর্তই কিন্তু 3টা অন্যতম বৈশিষ্ট্য। এবং আমরা কি বলছি যে দেখো, প্রথমে কি বললাম, সামাজিক, এবং দ্বিতীয় বললাম সবার জন্য মঙ্গল, এবং আরেকটি বলছি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অনুমোদিত হতে হবে। অর্থাৎ আমরা যে বলে দিলাম যে অবশ্যই তুমি বললেই তো হবে না, তোমার অবশ্যই চাহিদাটি একটি নির্দিষ্ট ওয়েতে সেটাকে নির্দিষ্ট অর্গানাইজেশনের কাছে তুলে ধরা হবে, এবং অর্গানাইজেশনের কাছে তুলে ধরলে সেটি সমাজ বা রাষ্ট্র হিসেবে করবে। সেটি আমরা একটা সুন্দর উদাহরণ দিয়ে আমরা মৌলিক অধিকার পড়ি। তোমরা জানো বাংলাদেশ সংবিধানে 153টি অনুচ্ছেদ রয়েছে, 153টি অনুচ্ছেদের মধ্যে তোমরা যদি দেখো একেবারে 26 থেকে শুরু করে 47 পর্যন্ত যে অধিকারগুলো রয়েছে, দেখবে যে কথা বলার অধিকার, চলার অধিকার, বলার অধিকার, বাক স্বাধীনতা, তারপরে বসবাস করার অধিকার, সম্পত্তির অধিকার, তারপরে আমরা যদি বলি চাকরি লাভের অধিকার, তারপরে বলছি এবং নারী পুরুষ সমানভাবে সুযোগ লাভের অধিকার, তারপরে আমরা বলছি অর্গানাইজেশন করার অধিকার। এই যে অধিকারগুলা বলছি, এই অধিকারগুলা তোমরা খেয়াল করে দেখো, রাষ্ট্র স্বীকৃতি দেয়, হ্যাঁ, এবং অনুমোদন করে বলে ওগুলো মৌলিক অধিকার হয়। অর্থাৎ আমাদের সংবিধানে যে অধিকারগুলো রয়েছে, এবং সেগুলো আমরা কেন বলছি যে সংবিধানের কোনো অধিকার যদি খর্ব হয়, তুমি যদি না পাও, তাহলে কিন্তু তুমি এর বিচার চাইতে পারো, হ্যাঁ, এর বিরুদ্ধে তুমি বিচার চাইতে পারো, এবং সেটা সুষ্ঠু সমাধানও তুমি পেতে পারো। তাহলে আমরা কি বলছি, এটা রাষ্ট্র কর্তৃক অবশ্যই স্বীকৃত এবং অনুমোদিত হবে। এবং অনেক কিছু আছে যে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কিন্তু অনুমোদিত না, অনেক কিছুই দেখবে, সেগুলো আমরা বলবো যে হ্যাঁ, সেগুলো আমাদের ব্যক্তিত্ব বিকাশের জন্য, কিন্তু আমরা বলি মৌলিক অধিকারগুলো অবশ্যই একটি দেশের নাগরিক হিসেবে পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য দরকার। আমরা পরবর্তী থেকে সার্বজনীন কল্যাণ, অর্থাৎ সবার মাস পিপুলের জন্য এটি ভালো হবে। আমরা কেন বলছি ভালো হবে? অবশ্যই ভালো হবে, বিকজ আমরা এই জিনিসটি কোন অর্গানাইজেশন থেকে পাবো, আমি নিজেও সেটাকে উপভোগ করব, এবং সেটা সবার জন্য ভালো হয়, ভালো হওয়া উচিত। এই জায়গা থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কি বলছি, এই জায়গা থেকে অবশ্যই আমাদের কি করতে হবে, যে এমন কিছু চাহিদা, এমন কিছু জিনিস আমাদের নিয়ে আসতে হবে, যে জিনিসগুলোকে আমরা বলছি যে সেটি কি হবে, সবার জন্য কল্যাণ নিয়ে আসবে। তাহলে আমরা এমন যেটি আমরা এর আগেও বললাম, যে আমাদের একটা চাহিদা, যে আমাদের ব্যক্তিত্ব বিকাশের জন্য এখন আমাদের যা কিছু করতে চাই সেটাই আসলে হবে না, আমাদের স্বীকৃতি পেতে হবে, অর্থাৎ মঙ্গল নিয়ে আসতে হবে। যেমন বললাম যে রাত 1টার সময় তোমরা উচ্চ স্বরে নিশ্চয়ই তোমরা সাউন্ড বক্স বাজাতে পারো না, সেটাতে তোমার ব্যক্তিত্বের বিকাশ হলেও অন্যের অসুবিধা হয়। তাহলে কি করতে হবে, সেটা নিশ্চয়ই স্বীকৃত না, অনুমোদিত না। তাহলে কি করা দরকার, সবার জন্য, যেহেতু এটা কল্যাণকর না, মঙ্গলজনক না, সেই জন্য সেই সময়টা, সেই সুযোগটা নেওয়াটা তোমার অধিকার না, সেই সময় তোমার সেই সুযোগটা না নেওয়াটা হচ্ছে তোমার কর্তব্য। হ্যাঁ, আমার কর্তব্যের বিষয়টা এখানে চলে আসছে, এবং আমরা পরবর্তী এই চ্যাপ্টারের বিষয়টি নিশ্চয়ই আলোচনা করব। তাহলে বলছি দেখো, সার্বজনীন মঙ্গল যেটা নিয়ে আসবে, সবার জন্য মঙ্গল, যেটা সবার জন্য ভালো যে বিষয়টি, সেটা আমরা অধিকার হিসেবে বলবো। অর্থাৎ অনেক সময় অনেক কিছুই দাবি দেওয়া আসে, যেমন প্রেশার গ্রুপ আছে, জানো বিভিন্ন প্রেশার গ্রুপ আছে, বিভিন্ন গোষ্ঠী আছে, জনগোষ্ঠী আছে, তারা অনেক সময় সরকারের কাছে অনেক কিছুই দাবি করে। তোমরা খেয়াল করে দেখো, তারা অনেক কিছু দাবি করে, কিন্তু সরকার কিন্তু সেটি অনেক বিচার বিবেচনা করার পরে সেটাকে একটি মূল্যায়ন দেয়, এবং সব দাবিকেই কিন্তু অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয় না, অর্থাৎ স্বীকৃতি পায় না। কেন পায় না? কারণ হিসেবে হয়তো সেটি একটি বৃহৎ জনগোষ্ঠীর কল্যাণ নিয়ে আসবে না, হয়তো ক্ষুদ্র একটি জনগোষ্ঠীর, অর্থাৎ বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করার একটা মন মানসিকতার যে বিষয়, সেটি কিন্তু আমাদের সিভিক্স এবং গুড গভর্নেন্স শেখায়। তাহলে আমরা কি বলছি, যেটা বৃহৎ স্বার্থ নিয়ে কথা বলবে, সেটি আসলে মূলত অধিকার। পরবর্তী বিষয়ে যদি যাই সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বলছি পরিবর্তনশীল, এবং সমাজ এবং রাষ্ট্রের সাথে সাথে এই অধিকারের ধারা এবং মাত্রাটিও পরিবর্তন হয়। অর্থাৎ আমাদের সমাজ কি একরকম ছিল? দেখো, আজ থেকে 8 মাস
বা 8 থেকে 9 মাস আগে কি তোমরা কখনো ভাবতে পেরেছো যে আমরা এই ক্লাসটা এইভাবে করব, তোমাদেরকে গুগল ক্লাসরুমের মাধ্যমে তোমাদের মূল্যায়ন করা হবে, তোমাদেরকে আমরা ফিডব্যাক দিব এবং মেইল ব্যবহার করব, তোমরা স্মার্টফোন ব্যবহার করবে? হ্যাঁ, এটি হয়তো 9 মাস আগেও তোমরা ভাবনি। অর্থাৎ এই যে সেবা অধিকারের মাত্রা এবং পরিমাণটি বিভিন্ন সমাজ, বিভিন্ন ক্ষণ, বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন সভ্যতা অনুযায়ী কিন্তু ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ প্রয়োজনের তাগিদে এটি কখনো বেশি হয়, কখনো আরেকটু কমে যায়। তাহলে আমরা কি বলছি সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু পরিবর্তন হবে, রিজিড না। অর্থাৎ আমার প্রয়োজনের সময় এটা আমরা কমাতে পারবো, আবার প্রয়োজন হলে এটাকে বাড়াতে পারবো। তাহলে আমরা কি বলছি, সময় ক্ষণ নিয়ে এটি আমাদের প্রয়োজন হবে। যেমন আমরা বলছি যে আমরা এখন যে বিষয়গুলো ব্যবহার করছি, এটি কিন্তু তোমাদের এখন অধিকার। এখন বলতে পারো যে আজ থেকে 9 মাস আগেও যদি বলতে যে এটি তোমাদের সেই রকম অধিকার ছিল না, বাট এখন আমরা বলছি এই কোভিড সিচুয়েশনে যে দেখো অনলাইন বা দূরশিক্ষণের মাধ্যমে তোমাদের সাথে যে কানেক্ট হওয়াটা, তোমাদের মূল্যায়ন করা, এটি কিন্তু তোমাদের অধিকার। কারণ প্রায় 9 মাস 10 মাস ধরে আসলে বসে থাকার কোনো উপায় নেই। তোমরা অবশ্যই একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ। আমরা ক্লাস নিচ্ছি, মূল্যায়ন করছি, এবং তোমরা জানো এই মূল্যায়নের ভিত্তিতে আমরা বিভিন্ন তোমাদের আপগ্রেড করছি। কারণ তোমাদের সিনিয়র যারা আছে, ইমিডিয়েট সিনিয়র, তারা কিন্তু ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার এই অনলাইন মূল্যায়নের ভিত্তিতেই সেকেন্ড ইয়ার উঠে থাকলো। তাহলে তোমরা খেয়াল করে দেখো যে এই যে পরিবর্তন হচ্ছে, বা আজকে যেটি দরকার হবে সেটির হয়তো দরকার আরো বেড়ে যাবে, অথবা সামনে সেটা কমেও যেতে পারে। তাহলে অধিকার এমন একটি জিনিস যেটি যে একেবারে রিজিড, এখন যেটা দরকার সেটা বিগত শতাব্দীতেও সেই রকম ছিল তা না। অর্থাৎ প্রয়োজনের সাথে সেটা পরিবর্তন হবে, এবং পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক এবং যুক্তিযুক্ত। কারণ পরিবর্তন হলেই আমাদের যে সুবিধা বা নাগরিকের সুবিধা, সেই সুবিধাটা আমরা বাড়াতে পারবো। তাহলে এটি একটা অন্যতম একটি বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা আমরা কোনোভাবে অগ্রাহ্য করতে পারি না সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে এছাড়াও তোমাদের কি আর কোনো বৈশিষ্ট্য মাথায় আসছে? আমাদের কাছে কিছু আছে, তাছাড়াও তোমরা যদি কিছু থাকে তোমরা একটু কমেন্টসে লিখবে প্লিজ। কারণ আমরা বলছি যে তোমাদের একটু ব্রেন স্টর্ম করা উচিত। অর্থাৎ আমরা যা বলছি একেবারে স্ট্যাচু হয়ে সেটাই শুনবে না। অর্থাৎ আমরা যা বলছি তার সাথে তোমরা একটু মাইন্ড ম্যাপিং করবে, যে এই ছাড়া আর কি কি হতে পারে। অর্থাৎ একটু অ্যাডভান্স চিন্তা করা। হ্যাঁ, যে আমি যেটা বললাম, সামাজিক ধারণা, সুযোগ সুবিধা পাচ্ছি, সমাজ থেকে আসছে, রাষ্ট্র নিচ্ছে, রাষ্ট্র অনুমোদন দিচ্ছে, রাষ্ট্র সেটাকে কিছু কিছুকে স্বীকৃতি দিচ্ছে, এবং কিছু কিছু গুলাকে অনুমোদন দিচ্ছে, এবং সবার ভালো করছে, এবং সেটা রিজিড না। অর্থাৎ আজকে যেটা দরকার কালকে সেটা পরিবর্তন হতে পারে। এছাড়া তোমরা আর কি কি মনে করছো সুপ্রিয় শিক্ষার্থীরা, যেটি তোমাদের অধিকার, এবং সেই অধিকার গুলার এটি একটি অন্যতম একটি বৈশিষ্ট্য? তোমরা কিছু কিন্তু আমাদের এখানে বলতেও পারো, তোমরা কমেন্টসে লিখো, আমি নিশ্চয়ই পরে এটি দেখবো, এবং তোমাদের মূল্যায়নের এটি একটি উপায় হবে সুপ্রিয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আমরা এখানে আবারও বলছি যে দেখো আমরা বেশ কয়েকটা বলে ফেলাম, এরপর আমরা বলছি পরিবর্তনশীল, এবং আরেকটি যেটা বলছি দেখো প্রয়োজনের নিরিখে সৃষ্ট। এখন তোমাদের মনে এটা হতেই পারে, স্যার আপনারা যখন বলেন বা আমরা যখন আলোচনা শুনি, মৌলিক অধিকারের কথা শুনি, মাঝে মধ্যে কখনো নিউজিল্যান্ডের কথা শুনি, কখনো নেদারল্যান্ডসের কথা শুনি, অর্থাৎ কল্যাণমূলক রাষ্ট্রের কথা শুনি। এগুলো তো আমরা শুনেই আসছি। তাহলে কল্যাণমূলক রাষ্ট্রগুলোতে আমাদের চাইতে অনেক বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে। হ্যাঁ, আমরা কেন পাচ্ছি না? হ্যাঁ, আমরা নিশ্চয়ই পাবো। সেই রাষ্ট্রগুলা কল্যাণমূলক রাষ্ট্র হওয়ার জন্য নিশ্চয়ই একদিনে যায়নি, আমরাও সেই পথেই আছি, এবং আমরাও একদিন কল্যাণমূলক রাষ্ট্র, পুরোপুরি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবেই পরিগণিত হব। তাহলে আমরা কি বলছি, দেখো প্রয়োজনীয় তাগিদে তারা কিন্তু এই অধিকারটা সৃষ্টি করছে একটার পর একটা। যেমন গত ক্লাসে আমি কি বলেছিলাম, যে ইন্টারনেটটা কিছু কিছু দেশে, ইউরোপিয়ান কিছু দেশ আছে, যে দেশে ইউরোপিয়ান একটি দেশ আছে, সেখানে ইন্টারনেটটা হচ্ছে তাদের মৌলিক অধিকার। অর্থাৎ সবাই ইন্টারনেট পাবে, ব্রডব্যান্ড ইন্টারনেট পাবে। তাহলে দেখো এটা কিন্তু এখনো আমাদের স্বীকৃত বা অনুমোদিত অধিকার না, ইন্টারনেটের অধিকার। তাহলে এটা দেখো প্রয়োজনের তাগিদে আমাদের আস্তে 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 এটা আপহোল্ড হবে, এবং আমরা পেতে থাকবো। তাহলে খেয়াল করে দেখো, যারা আজকে কল্যাণমূলক রাষ্ট্র, যারা জনগণের কল্যাণের জন্য একেবারেই অর্গানাইজেশন পুরোটাই কাজ করে, কোনোভাবেই তাদের জবাবদিহিতার অভাব নেই, তাদের স্বচ্ছতার অভাব নেই, তাদের দুর্নীতি খুবই কম, নাই বললেই চলে, সেসব রাষ্ট্র প্রয়োজনের নিরিখে বিভিন্ন অধিকারগুলোকে আপহোল্ড করে দিয়েছে। এবং সাথে সাথে কি আমরা কি তাহলে এটাকে প্রথমে কি বললাম, এটা কি একপক্ষীয় ব্যাপার? আমি শুধু অধিকার তোমাকে আপহোল্ড করেই যাব, তোমাকে অধিকার দিয়ে সাজিয়ে দিচ্ছি, বাট তার বিপরীতে ওই যে কয়েনের উল্টা পাশটা তুমি কোনোভাবে সাজাচ্ছ না, তাহলে কি হবে? না, তোমাকে কিছু কিছু কর্তব্য পালন করতে হবে। তাহলে তোমরা খেয়াল করে দেখো, আমরা যদি বলি রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র পথে আছে, তাহলে সেখানে রাষ্ট্রের সাথে সাথে তুমিও আছো, তুমিও একজন আছো। কিভাবে আছো? দেখো, আমি যে সুযোগ সুবিধাটা দিচ্ছি তার বিপরীতে আজকে আমি যে হোমওয়ার্কটা দিব, যে ক্লাসটা দিব, সেটা তোমরা করবে এবং সেটা ফিডব্যাক দিবে। এটা হচ্ছে তোমার কর্তব্য। যেমন তোমার ক্লাস পাওয়াটা অধিকার, সময় মতো তুমি সবকিছু পাচ্ছ, ঠিক সেইভাবেই তোমার ক্লাসে ফিডব্যাক পাওয়াটা বা ফিডব্যাক দেওয়াটা কিছু তোমার কর্তব্য। তাহলে আমরা শুধু বললেই তো হবে না, আমরা কেন নেদারল্যান্ডস, আমরা কেন কল্যাণমূলক রাষ্ট্র হচ্ছে না, কারণ আমরা কিছু কিছু শুধু অধিকার নিচ্ছি, আমরা কিছু কিছু কর্তব্য অবহেলা করছি। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের যেমন অধিকারটা পেতে হবে, সাথে সাথে কর্তব্যগুলোকে আমাদের আপডেট করতে হবে। অর্থাৎ
কয়েনের এপাশ এবং ওপাশ দুটো সচল থাকলেই দুটি একসাথে চলবে। তাহলে কি বললাম, প্রয়োজনের নিরিখেই সৃষ্ট হয়, অর্থাৎ আমাদের যতই আমরা আপলোড করব, আমরা দেখব যে গুগল ক্লাসরুমে তোমরা সময় মতো সবাই দিয়ে দিচ্ছ, মূল্যায়ন করছি ভালো, দেখবে যে তোমাদের ভিতরে একটা স্পৃহা কাজ করবে, তোমাদের মধ্যে একটা প্রেরণা কাজ করবে যে হ্যাঁ স্যার অ্যাপ্রিসিয়েট করলো, একটা পুরস্কার পাওয়া গেল, অথবা একটা অবজারভেশন দিল, সে অবজারভেশনটা যেন এর পরবর্তীতে ঠিক হয়। এই যে সিস্টেম, এইভাবে দেখবো যে আমাদের এই যে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশটা হবে, অর্থাৎ তুমি ছাত্র হিসেবে ভালো হবে, তুমি রেজাল্ট ভালো করবে, তোমার ব্যক্তিত্বের বিকাশ হবে, তুমি সুনাগরিক হবে, তুমি ভালো জায়গায় চান্স পাবে, সেখানে শেষ করবে, তুমি উচ্চতর গবেষণা করবে, জনগণ তথা নাগরিকের কল্যাণ হবে। হ্যাঁ, এটি হচ্ছে বিষয়। এবার আমরা আরেকটি বলছি গতিশীলতা, অর্থাৎ এটি একেবারে রিজিড, যেভাবে বললাম না, স্থির থাকবে না, অর্থাৎ আজকে যে জায়গাটি দরকার আমরা পরবর্তীতে সেটি আমাদের অনেক বেশি বাড়তেও পারে। হ্যাঁ, যেমন আমরা বলছি যে এটি গতিশীল কেন হবে, গতিশীল হবে বিকজ সমাজটা পরিবর্তনশীল। এখন সমাজ যেভাবে চলছে, সমাজের সাথে অবশ্যই আমাদের সবকিছু সেভাবে চলতে হবে। কেন চলতে হবে আমরা বলছি শিক্ষার্থীরা, যদি গতিশীল না হয় সমাজের সাথে, সমাজকে একভাবে বসে আছে না, একভাবে বসে নেই। গতকালকে কিন্তু নভেম্বরের 20 তারিখ ছিল, আজকে নভেম্বরের 21 তারিখ। খেয়াল করে দেখো, গত দশকে 2010-এ তোমরা কোথায় ছিলে? তোমরা নিশ্চয়ই রাজশাহী কলেজে ক্লাস করতে না, তোমরা অনেক জুনিয়র ছিলে, এবং তারও যদি এক দশক আমরা যাই 2000 সালে, হয়তো তোমাদের জন্মই হয়নি। সেই সময় ফ্যাসিলিটিস, সেই সময় সিভিক ফ্যাসিলিটিস, সেই সময় সবকিছু কি আজকে 2020-এ সমান? কোনোভাবেই সমান না। আমাদের জিডিপি সমান না। আমি যদি ইকোনমির দিক দিয়ে বলি, আমাদের জিডিপি সমান না। তোমাদের সুযোগ সুবিধা সমান না। তোমাদের ইনফ্রাস্ট্রাকচার সমান না। তোমাদের কোনো কিছু সমান না। অর্থাৎ পরিবর্তন হচ্ছে। আমাদের সে সময় যা পাওনা ছিল, পাওনাটা আরো বেড়ে গেছে, এবং আমাদের এই যে বিকাশটা আরো বেশি র্যাপিড হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা বলছি এটা অবশ্যই গতিশীল। গতিশীল মানে পরিবর্তন হচ্ছে, সমাজ পরিবর্তন হচ্ছে, সমাজের সাথে সাথে আমাদের অধিকার পরিবর্তন হচ্ছে। এবং অধিকার পরিবর্তন হওয়ার মানে কি? আমি যদি বলি যে কয়েনের এক পাশে পরিবর্তন হচ্ছে, আরেক পাশটাও পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আমাদের কর্তব্যও আপডেট হচ্ছে। কর্তব্য আমরা বেশি কর্তব্য পালন করছি, কারণ আমরা বেশি অধিকার ভোগ করছি। এখন বিষয়টা হতে পারে যে তাহলে এই যে কর্তব্য আমাদের তো বেড়ে যাচ্ছে, অধিকার পেলে না আমরা বেশি সুখে থাকছি, ভালো থাকছি, তাহলে কি আমাদের তাহলে আরো বেশি কষ্ট বেড়ে যাচ্ছে কর্তব্য পালন করতে গিয়ে? না, শিক্ষার্থীরা সেটা কিন্তু না। গত ক্লাসে আমরা কি বললাম? আইসিটি ডেভেলপমেন্ট, টেকনোলজি ডেভেলপমেন্ট, ডিজিটালাইজেশন, এটিতে কিন্তু আমাদের এই কর্তব্য পালনের ক্ষেত্রে কিন্তু আরো বেশি সুবিধাটাই বেড়ে গেছে। আগের চাইতে বেশি কর্তব্য পালন করছি, কিন্তু আগের চাইতে কম সময়ে, আগের চাইতে কম কষ্টে। হ্যাঁ, তাহলে আমরা কি করছি সুপ্রিয় শিক্ষার্থীরা? খেয়াল করে দেখো যে আমরা কর্তব্যটা সুবিধা বেশি নিচ্ছি, কর্তব্য বেশি পালন করছি, কিন্তু তার চাইতে কম সময়ে করছি। এটিও কিন্তু একটা অধিকার। অর্থাৎ আমরা এই যে একেবারে বসে থেকে, কোথায় তোমরা বসে আছো বাংলাদেশে এই প্রান্তে, আমরা এখানে আমাদের একেবারে রাজশাহী কলেজে তোমরা ক্লাস করছো, গোটা বাংলাদেশের শিক্ষার্থীরা ক্লাস করতে পারছে। অনেকেই আক্ষেপ ছিল যে রাজশাহী কলেজের ক্লাসগুলোতে কেন আমরা যুক্ত হতে পারি না, অর্থাৎ রাজশাহী কলেজে কিভাবে ক্লাস করা হয়, মূল্যায়ন করা হয়, যে ক্লাস এবং মূল্যায়নের কারণে রাজশাহী কলেজ বারবার শ্রেষ্ঠ হয়। হ্যাঁ, আমরা স্বীকার করছি, আমাদের মূল অ্যাসেট হচ্ছে আমাদের শিক্ষার্থীরা, আমাদের মেধাবী শিক্ষার্থীরা। তাছাড়াও আমরা বলি যে আমাদের এখানে শিক্ষক ম্যাটেরিয়াল অথবা আমাদের লেকচার ম্যাটেরিয়াল বা আমাদের শিক্ষক শিক্ষার্থী বা এখানকার পরিবেশটা কিন্তু অনেক বড় একটি বিষয়, তোমরা জানো। তো সেই বিষয়টি এখন আছে, দেখো তোমরা সুযোগ সুবিধা পাচ্ছ, এবং সেই সুযোগ সুবিধা সবকিছু নিয়েই আমরা বলছি যে এই যে বিষয়টি এটি গতিশীল, অর্থাৎ আফোল্ড হচ্ছে, আপ টু ডেট হচ্ছে। আরেকটি বিষয় আমরা বলছি অবাধ এবং অসীম নয়। এবার আমরা বলতে পারি, এতক্ষণ তোমরা হয়তো অবাধ একটি বিষয়ে মানে ভেসে যাচ্ছ যে আমরা তো সব পাচ্ছি, এটা আমার অধিকার, সেটা আমার অধিকার, সবকিছু আমার অধিকার, তার মানে আমি সব শুধু উপভোগ করব, হ্যাঁ, কিছুই অবদান রাখবো না। না, তেমনও না। খেয়াল করে দেখো কেন তেমন না। তুমি ড্রাইভিং করতে যাও, ড্রাইভিং লাইসেন্স নিতে যাও, তুমি খুব ভালো ড্রাইভার, ড্রাইভ করতে পারো, কিন্তু কি তোমার 18 বছর হয়নি, তাহলে তুমি ড্রাইভিং লাইসেন্স পাবে? ড্রাইভ করতে পারবে, কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা পাবে না। তুমি ভোটাধিকার প্রয়োগ করতে যাও, তোমাকে 18 বছর বয়স হতে হবে। অর্থাৎ তোমাকে যদি এখন আমি অধিকারগুলো আবার অবাধ করে দেই, তাহলে আরেকজনের অধিকার খর্ব হয়ে যাবে। অর্থাৎ এটির একটা লিমিটেশন আছে। অর্থাৎ তোমার জন্য যতটুকু উপযুক্ত, তোমার জন্য যতটুকু ভালো, তোমার জন্য যতটুকু কল্যাণকর, ততটুকু তোমার অধিকার। হ্যাঁ, অবশ্যই ততটুকু তোমার অধিকার। এই জন্য আমরা বলছি যে এটা অধিকারটা কিন্তু আবার অবাধ এবং অসীম নয়, এটি একটা অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা একটা বয়স, আমাদের একটা এজ লিমিটেশন আছে, এজ ব্যারিয়ার আছে। অর্থাৎ আমার পরিবারের আমাদের গার্জিয়ান যারা আছে, তারা যতটুকু কর্তব্য পালন করেন, আমরা কি ততটুকু করি? তার চেয়ে একটু কম করি, সেই জন্য আমাদের অধিকারটাও একটু তাদের চাইতে একটু লিমিটেড। তাহলে আমরা কি বলছি সুপ্রিয় শিক্ষার্থীরা, যে আমাদের এখানে অবাধ এবং অসীম হবে না আমাদের কোনো অধিকার, যে না এটা আমার জন্যই শুধু, না, শুধু তোমার জন্য। ওই যে বললাম,
তুমি বাড়ির ছোট, সেই জন্য হয়তো সবচেয়ে ভালো জিনিসটা তুমি প্রাপ্য, তুমি দাবি করতে পারো, বাট সবসময় কিন্তু না। আরো মেম্বার আছে, তারাও কিন্তু সেটা ডিজার্ভ করে, তারাও কিছু কিছু সময় তাদের ব্যক্তিত্বের বিকাশের জন্য দরকার হয়। তাহলে আমরা কি বলছি, এটা তোমার জন্য অবাধ এবং অসীম হবে না, অর্থাৎ এটি হবে সসীম, তোমার জন্য উপযুক্ত, কল্যাণকর এবং তোমার মঙ্গল হয় ততটুকু পরিমাণে তোমার জন্য দরকার। এটি আমরা বলছি মোটা দাগে যে অধিকারের বৈশিষ্ট্য, অর্থাৎ এই যে অধিকারের বৈশিষ্ট্যগুলো তোমরা যেগুলো দেখছো সব প্রিয় শিক্ষার্থীরা, এখানে যা তোমরা খেয়াল করছো সবগুলাকে কিন্তু আমরা একটু ডানে বামে বা একটু বললে কিন্তু আমরা কনভার্ট করে এখানে রক্ষা কবচ বলতে পারি কিন্তু। হ্যাঁ, এগুলোকে যদি একটু আমরা অন্যভাবে বিচার করি যে অধিকারের রক্ষা কবচ কি, অর্থাৎ আমরা কোন কোন বিষয়গুলো থাকলে অধিকারগুলো সুষ্ঠুভাবে আমরা পেতে পারি, এটা আমরা পরবর্তী ক্লাসে একদিন দেখবো। তারপরে এটা তোমাদের বলছি, তোমরা যারা অ্যাডভান্স স্টুডেন্ট আছে একটু দেখে নেবে যে এগুলাকে আমরা অনেকাংশে অনেক অন্যভাবে একটু আমরা রক্ষা কবচ বলতে পারি। তাহলে আমরা যে বিষয়টি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে আমাদের আজকে শিক্ষণফলের দ্বিতীয় অংশ। অর্থাৎ শিক্ষণফলে আমরা বলেছিলাম প্রথমে যে আজকে শিক্ষার ক্লাস শেষে শিক্ষার্থীর অধিকার কি বলতে পারবে, যেটা বললাম যে প্রথমে কার জন্য লাগবে, এটি তোমার জন্য লাগবে, ব্যক্তির জন্য লাগবে, নাগরিকের জন্য লাগবে তথা জনগণের জন্য লাগবে। তাহলে ফার্স্ট শর্ত ছিল এটি। তারপর আমি কি বললাম, সেটা কিসের জন্য লাগবে, আমার ব্যক্তিত্বের বিকাশের জন্য প্রয়োজন, অর্থাৎ আমার ব্যক্তিত্ব বিকাশ করবে সেটার জন্য প্রয়োজন। তারপরে আমরা কি বললাম, ওই ব্যক্তিত্ব বিকাশের জন্য কিছু সুযোগ সুবিধা প্রাপ্যতা এসে হচ্ছে আমাদের অধিকার। তাহলে আমরা কি বললাম, যে আমার ব্যক্তির বিকাশের জন্য কিছু সুযোগ সুবিধার যে প্রাপ্যতা সেটি হচ্ছে আমাদের অধিকার। সেটির আমরা তিনটা শর্ত বলেছি। সেই শর্তটা প্রথম লার্নিং আউটকামের মধ্যে থাকবে। এক হচ্ছে কি সামাজিক মূল্যবোধ থেকে একটি দাবি বা তোমাদের ক্ষমতা থাকবে। দ্বিতীয় হচ্ছে এটি রাষ্ট্র তোমাকে অনুমোদন দিবে এবং স্বীকৃতি দিবে, এবং আরেকটি আমরা শর্ত বলেছিলাম যেটি হচ্ছে সবার জন্য এটা কল্যাণকর হবে। হ্যাঁ, এটি মোটামুটি সার্বজনীন হবে, আমরা সার্বজনীন কথাটা বলি, অর্থাৎ ম্যাক্সিমামের জন্য এটি পজিটিভ হবে। তাহলে এটি ছিল আমাদের প্রথম লার্নিং আউটকাম। এবং দ্বিতীয় লার্নিং আউটকামটা ছিল এটা বৈশিষ্ট্য, অর্থাৎ কোন কোন বিষয়গুলো এর ভিতরে থাকবে। আমার কাছে এখানে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে প্রথম সবগুলোই। তার ভিতরে আমি যদি বলি যে এটা তোমাদের যুগের সাথে তাল মিলিয়ে আফোল্ড হবে, এটা বাড়তে থাকবে এবং আরো ভালো হতে থাকবে, এবং সাথে সাথে বললাম যে না, আমি একেবারেই সুখের অসীম সাগরে ভাসবো না, যে আমার জন্য অসীম অধিকার হবে তা না, আমার জন্য সসীম হবে। অর্থাৎ তোমার জন্য ব্যক্তির বিকাশের জন্য যতটুকু দরকার, অপচয় যতক্ষণ না হয় ততক্ষণ সেটি তোমার অধিকার। এটি তাহলে আমাদের মোটামুটি পাঠ্য বিষয়। এখান থেকে আমাদের অনেক প্রশ্ন থাকে, তোমরা বিষয়গুলা এগুলা রাখবে এবং আশা করছি তোমরা এই বিষয়গুলা ভালো করে অনুধাবন করবে সুপ্রিয় শিক্ষার্থী। এটি হচ্ছিল আমাদের লার্নিং আউটকামের দ্বিতীয় লার্নিং আউটকাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বারবার বলেছি ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করার জন্য এবং কিছু লিখে রাখার জন্য, এবং সেখান থেকে আমাদের একটি মূল্যায়নটা আমরা দেখি যে আমাদের ক্লাসের এটা অবশ্যই পাঠ পরিকল্পনায় থাকে, আমাদের মূল্যায়নটা তো অবশ্যই থাকে শিক্ষার্থীরা। আমরা বলছি মূল্যায়নে যে আজকে একটি বিষয়কে বা একটা দাবিকে অধিকার বলতে হলে তিনটি শর্ত আমি আজকের ক্লাসে উল্লেখ করেছি। সেই শর্তটা কি, শর্ত তিনটি কি, খুব দ্রুত তোমরা লিখে ফেলো। হ্যাঁ, খুব দ্রুত তোমরা লিখে ফেলো এবং তোমরা ওখানে লিখতে থাকো, এবং সাথে সাথে তোমরা যারা আছো খুবই ভালো হয় যে তোমরা অবশ্যই তোমার রোল নাম্বারটা লিখো, প্লাস তোমাদের অন্য ফ্রেন্ড যারা এখানে নেই বা খুঁজে পায় না তাদেরকে যদি মেনশন করো তাদের নাম দিয়ে, তাহলে তারা সেই লিঙ্কটা পেয়ে যায়। সো আমরা ভালো হয় সেই ভালো জন যে নিজে শেখে এবং অন্যকে শেখায়। তোমরা জানো যে সেই উত্তম যে জ্ঞান অর্জন করে এবং সেই জ্ঞানটি অন্যদেরকে দেয়, অর্থাৎ সেই জ্ঞানটি শেয়ার করে। তো তোমরা অবশ্যই নিজেরাই করছো বা নিজেরাই ভালো করছো এমন না, এবং তার শিক্ষণটাই দীর্ঘ হয় যে শেখে এবং অন্যকে শেখায়। সো তোমাদের বন্ধুদেরকে এটা অবশ্যই তোমরা চেষ্টা করবে যে বন্ধুগুলা হয়তো নেটওয়ার্কের কারণে বা অন্য কোনো অসুবিধার কারণে পাচ্ছে না, তাদেরকে লিঙ্কগুলা দিয়ে তাদেরকে একটু হেল্প করা। এটি তোমাদের যেমন সক্ষতা বাড়বে, এটি তোমাদের অন্যকে হেল্প করার মেন্টালিটি বাড়বে। এইভাবে চলতে থাকলে তোমরা দেখবে সুনাগরিক হয়ে যাবে। আমরা ইভালুয়েশন বলছি, আমরা বলছিলাম যে আমাদের কোনো দাবিকে অধিকার বলতে হলে তিনটি শর্তের কথা বলেছি আমাদের ক্লাসে। সেই তিনটি শর্ত কি তোমরা এখানে লিখবে। হ্যাঁ, তোমরা সুন্দর করে তিনটি শর্তটা লিখবে, এবং আমি দেখছি তোমরা অনেকেই লিখছো এবং আমরা জানি তোমরা অনেক বেশি অ্যাডভান্স, এবং যারা যারা আছো আমাদের শিক্ষার্থী প্লাস যে কোনো কলেজের বা যে কোনো পর্যায়ের শিক্ষার্থী বা বিদ্যার্থী যারা আছো, তারা এই বিষয়টি সুন্দর করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। যে আমরা বলছিলাম যে কোনো দাবিকে অধিকার হতে হলে তিনটি শর্তের কথা বলেছি, সেই তিনটি শর্ত কি কি। হ্যাঁ, এটি হচ্ছে আজকের ইভালুয়েশন সুপ্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা আবার বলি, অবশ্যই আমরা হোমওয়ার্ক দিই, এবং বললাম এই চ্যাপ্টারের একটি সুদীর্ঘ হোমওয়ার্ক রয়েছে, অর্থাৎ আজকে এই চ্যাপ্টার প্রথম ক্লাস থেকে একেবারে শেষ ক্লাস পর্যন্ত আমরা বললাম যে লাস্টের যে ক্লাসটি হবে মানবাধিকার নিয়ে, সেই
কাজটি কিন্তু তোমাদেরই করতে হবে। অর্থাৎ মানবাধিকার আমরা গত ক্লাসে বলেছিলাম 10 ডিসেম্বর, হ্যাঁ 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত যে মানবাধিকারের 30টি ধারা রয়েছে, 30টি ধারা অবশ্যই তোমরা ধারার শিরোনাম, অ্যাটলিস্ট ধারার শিরোনামগুলো মুখস্থ করবে। মানে তোমরা যেন ধারা 1 2 3 4 5 6 বলেই তোমরা শিরোনামগুলো বলে নিতে পারো। মানে তোমরা এটা অবশ্যই পারতে হবে। তোমরা হিউম্যানিটিজ, তোমরা মানবিক বিভাগের শিক্ষার্থী, এবং তোমরা যদি এটা মনে করো যে পারবে না, এটা কখনোই না। তোমাদের এটা জানতেই হবে, সেটা তোমাদের ফার্দার ডেভেলপমেন্টের জন্য। এই যে 30টি আজকের ক্লাস থেকে আমরা শুরু করলাম, এবং এই চ্যাপ্টারে যে কয়দিন ক্লাস চলবে, হোমওয়ার্কটা সেই ক্লাস পর্যন্তই চলবে। যে কি, এই যে তোমাদের এই চ্যাপ্টারের শেষের দিকে দেখো যে মানবাধিকারের 30টি ধারা রয়েছে, সেই 30টি ধারা তোমরা আজকে থেকে মুখস্থ করতে শুরু করবে, এবং এমন ভাবে সেটা আয়ত্ত করবে যেন শুধু ইন্টারমিডিয়েট না, উচ্চ মাধ্যমিক না, পরবর্তী জীবনেও সেই বিষয়টি তোমরা আলোচনা করতে পারো, পর্যালোচনা করতে পারো, গবেষণা করতে পারো, সেইভাবে তোমরা আয়ত্ত করবে। এবং তোমাদের হোমওয়ার্কটি সেইভাবে থাকবে। জাতিসংঘ স্বীকৃত মানবাধিকার 30টি ধারা, সেটাই আমরা বলে দিচ্ছি, এবং আমরা বললাম গুগল ক্লাসরুমের মাধ্যমে তোমাদেরকে এটা আমি আজকেই দিয়ে দেবো, এবং ওখান থেকে কিন্তু আমাদের ফিডব্যাক থাকবে যে তোমরা কতটুকু পারছো। এবং অনেক সময় আমরা এটা দেখবো, এটা যদি আমাদের সরাসরি ক্লাস হতো তাহলে ক্লাসে এটা আমরা একটা কম্পিটিশনই করতাম যে সবচেয়ে বেশি কে পারছে একবারে না দেখে। হ্যাঁ, এটা খুব মজার কম্পিটিশন হয়। আশা করছি তোমরা যখন আমাদের সাথে সম্পৃক্ত হবে, যুক্ত হবে, তখন আবার এই বিষয়টি নিয়ে আমরা দেখবো বা কথা বলবো। তাহলে আমাদের হোমওয়ার্কটা কি থাকলো? জাতিসংঘ স্বীকৃত যে আমাদের মৌলিক আমাদের যে মানবাধিকার রয়েছে, মানবাধিকারের 30টি যে ধারা রয়েছে, তার শিরোনামগুলো অ্যাটলিস্ট আমরা মুখস্থ করব। এটি অবশ্যই যেন ব্যত্যয় না হয়, কারণ তোমাদের টার্গেট আমরা যেভাবে বলছিলাম, তোমরা মৌলিক অধিকার, মানবাধিকার গুলো পড়বে। এবং আরেকটি আমি অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য বলে দিব, আমরা এর পাশাপাশি মৌলিক অধিকারের কথা বলি। অর্থাৎ তুমি শিক্ষার্থী হিসেবে বাংলাদেশের সংবিধানের আমি যদি বলি 26 থেকে 47 পর্যন্ত যে অনুচ্ছেদ রয়েছে, সেগুলো শিরোনাম তোমরা যারা অ্যাডভান্স স্টুডেন্ট আছে তারা সেগুলো তোমরা করে নেবে। এটাতে লাভটা কি হয়? দ্বিতীয় পত্রে বাংলাদেশ সংবিধান নামে একটি চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারে কিন্তু এই বিষয়টা পড়তে হয়। তো তুমি যদি দ্বিতীয় বর্ষে সময়টাই কম পাওয়া যায়, তো তুমি যদি এখন থেকে সেটা ভালো করে পড়ো বা সেটা মেমোরাইজ করো, দ্বিতীয় বর্ষে খুবই সুবিধা হয়ে যায়। এবং মৌলিক অধিকার এবং মানবাধিকারগুলো যদি পাশাপাশি রেখে মুখস্থ করো, সেটা তোমাদের মনে রাখতে এবং সেটা তোমার সেই শিখন ফলটা দীর্ঘস্থায়ী করতে সুবিধা হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা বলছি অবশ্যই 30টি ধারা তোমরা শিরোনামগুলো মেমোরাইজ করবে, এবং সাথে সাথে যারা পারবে, যারা আরো বেশি অ্যাডভান্স আছো, তারা আজকেই বাংলাদেশ সংবিধানটা কিনে নিবে। বাংলাদেশ সংবিধানের যেটা আমি বলি আইন মন্ত্রণালয় কর্তৃক যেটি প্রকাশিত সাদা মলাটের, হ্যাঁ, একপাশে বাংলা এবং একপাশে ইংরেজি থাকে, সেখান থেকে, অন্য কোনো বই না, সেখান থেকে অ্যাটলিস্ট আমি বললাম 26 থেকে 47 শিরোনামটা তোমরা অবশ্যই আয়ত্ত করার চেষ্টা করবে। এটি হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এবং গত ক্লাসের যেটি ছিল, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গুগল ক্লাসরুমে ইতিমধ্যে যারা তোমরা যুক্ত হয়েছো, তোমরা জানো পরিণত শিশু হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজ এর ব্যাখ্যা আমি বলেছিলাম, অনেকেই আমাকে মেল করেছো, এবং আমরা বললাম মূল্যায়নটা আমরা এখন গুগল ক্লাসরুমে হচ্ছে, এবং সেখানে তোমরা ফিডব্যাক পাচ্ছ। তোমাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি, এবং যারা এটা করছো তোমরা এই নিয়ে কিন্তু অনেক বেশি সুবিধা সামনে পেতে যাচ্ছ, কারণ কলেজে অনেক বেশি বৃত্তি পাওয়া যায়, অনেক সুবিধা পাওয়া যায়, বিশেষ করে বৃত্তি। এবং আমাদের কলেজে তাদেরকে আমরা বৃত্তি দেই যাদের এই একাডেমিক রেকর্ড ভালো। হ্যাঁ, একাডেমিক রেকর্ড বলতে যে আমরা আমাদের এই যে রেকর্ডগুলো থেকে যাচ্ছে প্রথম থেকে, কোন স্টুডেন্টগুলা ভালোভাবে আমাদের ফিডব্যাকগুলো দেয়, তো তাদের উপর ভিত্তি করে কিন্তু এই বৃত্তিগুলো দেয়। আমরা কিন্তু আর্থিক সহযোগিতা করি, আমাদের কলেজ প্রশাসন। তাহলে আমরা কাদের আর্থিক সহযোগিতাটা করব? যারা আমাদের এই ফিডব্যাকের সাথে আছো। তোমাদের প্রবলেম হতে পারে আমাদের সাথে শেয়ার করলে, ফিডব্যাকের সাথে যারা থাকো, যারা ক্লাসের রেসপন্স ভালো করো, তারা যেমন পুরস্কার পাও, তাদেরকে আমি কিন্তু এই বৃত্তিটাও দেওয়া হয় কলেজ প্রশাসন থেকে যদি কোনো দরকার হয়। তাহলে আমরা বলছি তোমরা গুগল ক্লাসরুমে অথবা মেইলে ফিডব্যাকগুলো দেওয়া শুরুটা হোক। তোমরা একেবারে হেজিটেট করো না যে না আমার ভালো হচ্ছে না স্যার, আমি লিখতে পারি না, বাংলা বা ইংরেজি পারি না। শুরুটা হোক, তোমরা জাস্ট ইয়েস বা একটা দুটা শব্দ বা সেন্টেন্স দিয়ে শুরু করো। নতুন ধারণা, এটা তোমাদের অসুবিধা হবে আমি জানি, তারপরে আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি। তোমরা একটু চেষ্টা করো, চেষ্টা করলেই দেখবে যে তার পরের দিনটা আরেকটু বেশি পরিশীলিত হচ্ছে। কারণ ফিরতি মেলেই আমি একটা অবজারভেশন দিয়ে তোমাকে পাঠাচ্ছি, তাহলে দেখবে একটু করে তোমাদের ডেভেলপমেন্টটা হচ্ছে। তো নাও আর নেভার, তুমি যদি এখনই শুরু না করো তাহলে হয়তো কখনোই শুরু করা হবে না। এই যে খেয়াল করে দেখো যে তোমরা এই যে প্রোক্রাস্টিনেশন করছো, সেই 2 মাস আগে থেকে শুরু করবো করে এখন পর্যন্ত কিন্তু অনেকেই শুরু করছো না, দেরি তো হয়ে যাচ্ছে। সো তোমরা শুরু করে দাও আজকে থেকে। তোমাদের বাড়ির কাজটা আমি বলে দিলাম, এটি যে তোমরা আমাকে ফিডব্যাক দিবে, প্লাস মানবাধিকারের যে 30টি ধারা আছে সেটা অবশ্যই তোমরা আয়ত্ত করবে, এবং সাথে সাথে যারা আরেকটা আরো বেশি অ্যাডভান্স রিডার, তারা বাংলাদেশের সংবিধানটা কিনে নিবে, নিয়ে মৌলিক অধিকারের বিশেষ করে যদি সবটা পারো তাহলে তো খুবই ভালো। সেটা তোমার অ্যাডমিশনে কাজে দিবে, তোমার বিসিএস এ কাজে দিবে, যে কোনো চাকরি পরীক্ষায় কাজে দিবে, তোমার এক্সপার্টাইজ বাড়াবে, এবং সাথে সাথে কি হবে,
তুমি যদি পারো সেগুলো অবশ্যই মেমোরাইজ করবে। তবে 26 থেকে 47 বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার প্লাস মানবাধিকার জাতিসংঘ স্বীকৃত যেটা 1 থেকে 30 সেটির শিরোনাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি। আমি বুঝতে পারছি তোমাদের ক্লাস এখন তোমরা যারা ক্লাস হয়তো অ্যাটেন্ড করছো না, নিশ্চয়ই পরবর্তীতে দেখার সুযোগটা রয়েছে। এটি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে এই সুযোগটা দিচ্ছে এবং আমরা বরাবরের মতো এবারও থিঙ্ক আউট অফ দ্য বক্স বলছি। আমরা শুধু একেবারে ফোন খুলেই ফেসবুকে ঢুকে যাব না, হ্যাঁ, আমরা একটু কলেজের ওয়েবসাইটে যাব, আমাদের চিন্তাটা একটু বক্সের বাইরে নিয়ে আসব, শুধু ফেসবুক আর মেল কেন্দ্রিক আমাদের চিন্তা করব না, কেমন? তাহলে কি হতে পারে? তোমরা নিশ্চয়ই দেখেছো রাজশাহী কলেজে যে মুজিব বর্ষ উপলক্ষে